রেপিটেকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বলেছেন যে জুলাই অগস্ট এই ঘটনার পরে 6 আগস্ট সুনির্দিষ্টভাবে উনি বলেছেন যে উনি দেখেছেন যে থানায় থানায় পুলিশদের মৃতদেহ পড়ে আছে, সব থানায়। উনি সংখ্যাটা বলেননি, কিন্তু থানায় থানায় পুলিশদের মৃতদেহ পড়ে আছে, এটাকে সৎকারের উনি দায়িত্ব নেন ইত্যাদি। তাহলে পুলিশদেরকে কেউ তো মেরেছে। এই যে পুলিশদেরকে হত্যা করা হলো, সেটার কিন্তু ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে। আমার প্রশ্নটা হলো, তাহলে পুলিশের ক্ষেত্রে শুধু পুলিশের আইডির বিরুদ্ধে অভিযোগ এসেছে, সাবেক আইডি, কিন্তু পুলিশের যে ওসি ছিল বা সাব ইন্সপেক্টর ছিল, তাদের বিরুদ্ধে তো মামলা হয়নি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যারা হোম মিনিস্ট্রি, এটাতে যারা যারা জড়িত ছিলেন, সচিব, যুগ্ম সচিব ছিলেন না, ছিলেন তো, ওনাদের বিরুদ্ধে তো মামলা হলো না। তারপরে আমাদের যে আরেকটি গোয়েন্দা সংস্থা আছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই, যেটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার একেবারে তলবি বাহকের ভূমিকা পালন করেছে। এটার যে মহাপরিচালক ছিলেন জুবায়ের, মেজর জেনারেল জুবায়ের, ওনাদের বিরুদ্ধে তো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। তো ওনারাও তো গুম খুন করেছেন। তাহলে আপনি দেখুন, এটাকে বলা হয় এক ধরনের, মানে, মেটিকুলাসলি ক্যালকুলেটেড জুডিশিয়াল প্রসেস। এটা মেটিকুলাসলি ক্যালকুলেটেড, মানে এখানে আর্মি অমুক অমুককে ধরো, সিলেক্টিভ এখানে জাস্টিসে যাচ্ছেন, আপনার যাকে যাকে অপছন্দ তাকে করছেন, তাই তো? সিলেক্টিভ, মানে সিলেক্টিভ, হ্যাঁ। এমএসপি, মিলিটারি সেক্রেটারি প্রাইম মিনিস্টার, তিনি সেনাপ্রধানের কাছে কিছু নাম রেকমেন্ড করেন, এবং সেই নামের অনুমোদন দেওয়ার দায়িত্ব বা ক্ষমতা একমাত্র সেনাপ্রধানের। তার আচ্ছা। মানে সেনাপ্রধান ওনার অফিসারদেরকে অন ডেপুটেশন ডিজিএফআই তে পাঠাচ্ছেন। এখানে ডিজিএফআই ডিজির, কিন্তু ডিজি অবস্থায় একজন মেজর জেনারেলের প্রমোশন হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাচ্ছেন। যিনি মেজর আছেন, উনি লেফটেন্যান্ট কর্নেল হচ্ছেন। কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। ওনাকে সেনাপ্রধান এমনকি তো জিজ্ঞেস করেননি যে আয়না ঘর কেন আছে। আয়না ঘরের বিরুদ্ধে অভিযোগটা তো আওয়ামী লীগের সময় থেকে। কিন্তু বাস্তবতাটা হলো এই, they once the generals and the officers of DGFI are accused of committing crimes against humanity, absolutely their commanding chief boss is also equally responsible। যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে বিচার চলছে, তাহলে হ্যাঁ। পুলিশের আইডির বিরুদ্ধে যদি অভিযোগ হয় একজন পুলিশ কনস্টেবলের অপরাধের কারণে, তাহলে সেনাপ্রধানের বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। উনি তো রাস্তায় গিয়ে ওই আন্দোলনকালীন সময়ে শেষ দিকে উনি তো রাস্তায় গিয়ে প্রকাশ্যে একদম পোডিয়াম নিয়ে গেছেন, রাস্তার মধ্যে পোডিয়াম বসিয়ে নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আর্মি তৈরি করা হয় অর্ডার এক্সিকিউট করার জন্য। একজন সরকারি অফিসার, আর্মি তো ভুলে যান, একজন সাধারণ সরকারি অফিসার, কর্মী, তার কাজ হচ্ছে তার কাছে যে অর্ডারটা এসছে সেটা এক্সিকিউট করা। সেটা ভালো না মন্দ এই বিচার করা তার দায়িত্ব নয়, যদি যে অর্ডারটা দিচ্ছেন তার দায়িত্ব। এবার প্রশ্ন আসছে তাহলে, প্রথম প্রশ্ন, যে বিচারটা কিসের জন্য হচ্ছে? জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলেছে, এটা তো কোনো হতে পারে না। পুলিশ যতগুলি করেছে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে, তার আগে তো পুলিশ তো তাকে যখন একটা মব হয়, অনেক কিছু হয়, পুলিশকে গুলি করতে হয়, তারাও তো জনগণ। তো তাহলে এটা তো খুব মুশকিলের ব্যাপার। পুলিশ যদি বা মিলিটারি যদি অস্ত্র ধরার সময় সে খালি দেখবে তার বস তাকে কি বলেছে, সেটাই সে এক্সিকিউট করবে। কিন্তু উল্টোটা যদি হয়, তাহলে অর্ডার ফলো করার জন্য কি বিচার হচ্ছে? কারণ এই ট্রেন্ডটা আমরা দেখতে শুরু করলাম যখন এই জুলাই আন্দোলন হচ্ছিল। তখন খুব সেলিব্রেট করা হলো যে জুনিয়র অফিসাররা তারা মানেনি আহ, ওপরের নির্দেশ, হুইচ ইজ অ্যাকচুয়ালি, মানে তাদেরকে কোর্ট মার্শাল করা উচিত, তাদেরকে বার করে দেওয়া উচিত আইডিয়ালি। কিন্তু সেটা হয়নি। তাহলে বিচারটা হচ্ছে কিসের? অর্ডার ফলো করার জন্যে, না অন্য কোনো কারণে? আমি দ্বিতীয়টাতে আসছি, কিন্তু প্রথমটা হচ্ছে এটা কি অর্ডার ফলো করার জন্য বিচার হচ্ছে? দেখুন, বিচার হচ্ছে, আমি যেটা বললাম, যে একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, সেটা হলো সশস্ত্র বাহিনীকে ডিসম্যান্টেল করার জন্য। এবার আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি দুটো বিষয় এখানে আনতে চাই। এই মাত্র গতকালই একটি পডকাস্টে রেপিটেকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বলেছেন যে জুলাই অগস্ট এই ঘটনার পরে 6 আগস্ট সুনির্দিষ্টভাবে উনি বলেছেন
যে উনি দেখেছেন যে থানায় থানায় পুলিশদের মৃতদেহ পড়ে আছে, সব থানায়, উনি সংখ্যাটা বলেননি, কিন্তু থানায় থানায় পুলিশদের মৃতদেহ পড়ে আছে, এটাকে সৎকারের উনি দায়িত্ব তুলে ইত্যাদি। তাহলে পুলিশদেরকে কেউ তো মেরেছে। এই যে পুলিশদেরকে হত্যা করা হলো, সেটার কিন্তু ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে এই ইউনুস প্রশাসন, বলেছে এটার কোনো বিচার করা যাবে না। তো আপনি একটি মানবতা বিরোধী অপরাধ যদি হয়, তা পুলিশ কি মানুষ না? পুলিশ হত্যা কি মানবতা বিরোধী অপরাধ হয় না? তাহলে এটার বিচার করা যাবে না। এখানেই তো একটি ভয়ঙ্কর নদীর স্থাপিত হলো। দ্বিতীয় হলো, আপনি দেখেছেন এখন আজকে যে ঘটনার কথা আমরা শুরুতে বললাম, যে তিন তারা লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে একদম মেজর পর্যন্ত এনাদেরকে এই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এবং এমন কথাও তো আসছে পত্রপত্রিকাতে, এই মামলাই শেষ না, আরো মামলা আসছে, কয়েকশো সেনা কর্মকর্তার বিরুদ্ধে আরো মামলা আসবে, এটা প্রক্রিয়াধীন। আমার প্রশ্নটা হলো, তাহলে পুলিশের ক্ষেত্রে শুধু পুলিশের আইজির বিরুদ্ধে হয়ে গেছে, সাবেক আইজি, কিন্তু পুলিশের যে ওসি ছিল বা সাব ইন্সপেক্টর ছিল, তাদের বিরুদ্ধে তো মামলা হয়নি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যারা হোম মিনিস্ট্রি, এটাতে যারা যারা জড়িত ছিলেন, সচিব, যুগ্ম সচিব ছিলেন না, ছিলেন তো, ওনাদের বিরুদ্ধে তো মামলা হলো না। তারপরে আমাদের যে আরেকটি গোয়েন্দা সংস্থা আছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই, যেটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার একেবারে তলবি বাহকের ভূমিকা পালন করেছে। এটার যে মহাপরিচালক ছিলেন জুবায়ের, মেজর জেনারেল জুবায়ের, ওনাদের বিরুদ্ধে তো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। তো ওনারাও তো গুম খুন করেছেন, ওনারা তো নানা ধরনের অপরাধ করেছেন। তাহলে আপনি দেখুন, এটাকে বলা হয় এক ধরনের, মানে মেটিকুলাসলি ক্যালকুলেটেড জুডিশিয়াল প্রসেস। এটা মেটিকুলাসলি ক্যালকুলেটেড, মানে এখানে আর্মির অমুক অমুককে ধরো, সিলেক্টিভ এখানে জাস্টিসে যাচ্ছেন, আপনার যাকে যাকে অপছন্দ তাকে করছেন, তাই তো? সিলেক্টিভ, মানে সিলেক্টিভ, হ্যাঁ। আপনার যাকে যাকে পছন্দ হচ্ছে না তাকে ধরছেন আর্মিতে, তারপরে র্যাবে ধরো, আবার আপনি এনএস এর কাউকেই ধরছেন না, তাই মুক্তি। পুলিশের সাবেক মহাপরিচালককে ধরেছেন, মানে এই যে একটা চলছে, নাটক চলছে, আমি বলবো এটা আসলে মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে। যারা ক্ষমতায় আছে, মোহাম্মদ ইউনূস, সে তো গত মাসে বলেছে সাক্ষাৎকারে, নিউ ইয়র্কে বসে, বাংলাদেশের মানুষ তাকে 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় দেখতে চায়। মানে 50 বছর বলতে মানে ওনার আহ, জীবনের শেষ দিন পর্যন্ত। তো এই যে একটি আমৃত্যু ক্ষমতায় টিকে থাকার একটি স্পৃহা, সেই স্পৃহা বাস্তবায়নের প্রক্রিয়া এখন চলছে। আচ্ছা, এই যে অফিসারেরা, তারা যখন সার্ভিসে ছিলেন, তারা আর্মি অফিসার্স? উনি ডিজিএফআই তে ছিলেন কি র্যাবে ছিলেন কি আর কোথাও ছিলেন, আহ, তারা কি অন্য কোনো কাডারে গেছিলেন যেখানে এই কাডারের সমস্ত সুবিধে অসুবিধেগুলো, আর বাইরে উনি যদি না যান, যদি তাদের প্রমোশন হয়ে থাকে যখন তারা ডিজিএফআই তে আছেন বা অন্য কোনো ইয়েতে রয়েছে, তাহলে মানে প্রশ্নটা হচ্ছে যে এনারা যদি ধরুন কেউ একটা অপরাধ করেছেন 5 বছর আগে, কেমন, এখন এই 5 বছর আগে, তাহলে তার অপরাধটা দেখার দায়িত্ব কার? আর্মির বসের, কোনো একজন বসের দেখার কথা। তিনি যদি আর্মি কাডারে থাকেন তাহলে আর্মি বসের দেখার কথা। যদি তিনি প্রমোশন পেয়ে থাকেন তাহলে আর্মি বস দেখেননি। ছোট করে এনে বলতে গেলে এই যেগুলো হচ্ছে, তাহলে যদি কেউ অর্ডার ফলো করে থাকে তাহলে সেই অর্ডারটা তো আসছে ওপর থেকে, তাহলে ধরতে হলে ওপরের লোকটাকেই ধরতে হয়। তাহলে আর্মি চিফ কি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন এই গোটা ঘটনা থেকে? দেখুন, ডিজিএফআই তে যদি কোনো পদায়ন ডেপুটেশনে পাঠানো, প্রেষণে প্রেষণে পাঠানো হয়, এটা প্রক্রিয়াটা এমন যে এমএসপি, মিলিটারি সেক্রেটারি প্রাইম মিনিস্টার, তিনি সেনাপ্রধানের কাছে কিছু নাম রেকমেন্ড করেন, এবং সেই নামের অনুমোদন দেওয়ার দায়িত্ব বা ক্ষমতা একমাত্র সেনাপ্রধানের। তার মানে সেনাপ্রধান ওনার অফিসারদেরকে অন ডেপুটেশন ডিজিএফআই তে পাঠাচ্ছেন। ওনাদের বেতন হচ্ছে আর্মি থেকে, ওনাদের রেশন হচ্ছে আর্মি থেকে, ওনারা থাকছেন সেনানিবাসে,
মানে আর্মি প্রেমিসেসে কোনো ডিজিএফআই এর কোনো জায়গায় না। এমনকি ডিজিএফআই যে প্রতিষ্ঠানটি, এটা সদর দপ্তরটাও সেনানিবাসে। কাজেই এটাকে যদি কেউ বলতে চায় সেনাপ্রধান কিছু জানেন না, সেনাপ্রধানের কোনো হ্যাঁ, দায়িত্ব নেই। ইনফ্যাক্ট আমি আর্মির একজন স্পোক্স পার্সন আমি শুনছিলাম, উনি বলছিলেন যে আমাদের ওটা অ্যাক্সেস নেই, ওটা প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে, ইত্যাদি ইত্যাদি, মানে উইচ লুক কোয়াইট অ্যাবনর্মাল টু মি, মানে না না, ওটা উনি 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 ভুল আর্গুমেন্ট না। ব্যাখ্যা দিয়েছেন। উনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। আমি যেটা বলেছি যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রেকমেন্ডেশন পাঠানো হয় টু দ্য মিলিটারি সেক্রেটারি, এতে অনুমোদন সেনাপ্রধান, মানে এখানে ডিজিএফআই ডিজির, কিন্তু ডিজি অবস্থায় একজন মেজর জেনারেলের প্রমোশন হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাচ্ছেন। যিনি মেজর আছেন উনি লেফটেন্যান্ট কর্নেল হচ্ছেন, যিনি লেফটেন্যান্ট কর্নেল আছেন উনি কর্নেল হয়ে যাচ্ছেন। প্রমোশন চলছে, তার মানে কি তারা ভেরি মাচ সার্ভিং মিলিটারি অফিসার উইদাউট ইউনিফর্ম। এবং কাজে ওনারা যা করছে, তার কোনো কোর্ট মার্শালও হয়নি ফর নট ফর সামথিং রং, রাইট? হ্যাঁ, হয়নি। কোনো তাহলে ওনার ডিসিপ্লিনারি যে কোর্ট হয়নি। মার্শালও হয়নি, কোনো অভিযোগও উত্থাপিত হয়নি, ওনাকে সেনাপ্রধান এমনকি তো জিজ্ঞেস করেননি যে আয়না ঘর কেন আছে। আয়না ঘরের বিরুদ্ধে অভিযোগটা তো আওয়ামী লীগের সময় থেকে। এই সেনাপ্রধান ক্ষমতায় যখন আসলেন দায়িত্বে, তো উনি কি তদন্ত করেছেন যে আদৌতেই আয়না ভবন, আয়না ঘর আছে কি নেই? বা উনি কি তারপরে জুলাই আগস্টের পরে গত বছরে উনি কি এটার কোনো তদন্ত করেছেন? উনি করেননি। কারণ উনি তো দায়িত্বে, কমান্ডিং চিফ হলেন উনি। উনি জানেন না ওনার কোনো দায়িত্ব নেই? এটা দিয়ে যারা বলেছে তারা অর্বাচীন কথা বলেছে, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার একটা চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতাটা হলো এই যে once the generals and the officers of DGFI are accused of committing crimes against humanity, absolutely their commanding chief boss is also equally responsible। যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশের কোথায় কি হয়েছে, হত্যাকাণ্ড, তার সবকিছুতে দায়িত্ব তো উনি তার আছেন। ঘাড়ে আসবে, স্বাভাবিক। তো শেখ হাসিনা যদি বলেন যে আমি তো আর ওই পার্বত্য চট্টগ্রামে গিয়ে কি করবে সেটার নির্দেশ আমি দেইনি, তো এটা তো বললে হবে না, কারণ কমান্ড ওটা ওনার অধীনে। তো কমান্ডটা একদিকে শেখ হাসিনা, তাহলে পুলিশের মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ আসলো কেন আইডির বিরুদ্ধে? পুলিশের ঠিক, উনি আইডি তো যেটা, রাস্তায় নেমে গুলি চালাননি। হ্যাঁ, সে তার বলেনি গুলি চালাও, কিন্তু ওই যে তার অধীনে না, সে কি বলতে মানে পারে যে ঠিক আছে তুমি এ করো, কিন্তু সে তো আর রাস্তায় নেমে কাউকে হাতে মারেনি। না, আমি বলছি যে পুলিশের আইজির বিরুদ্ধে অভিযোগ তো এসছে, গ্রেপ্তার আছেন উনি, তাই না? উনি তো ওনার গ্রেপ্তার বিরুদ্ধে হয়ে বিচার রয়েছেন, চলছে। ঠিক। ঠিক। হ্যাঁ, বিচার চলছে। তাহলে হ্যাঁ। পুলিশের আইজির বিরুদ্ধে যদি অভিযোগ হয় একজন পুলিশ কনস্টেবলের অপরাধের কারণে, তাহলে সেনাপ্রধানের বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। সেনাপ্রধান তো অবশ্যই অভিযুক্ত হবেন। এখানে তো বিমান বাহিনীর প্রধান, যদি বিমান থেকে গুলি করা হয় বিমান বাহিনীর প্রধান অবশ্যই অভিযুক্ত হবেন। যদি নৌবাহিনীর কোনো এখানে রোল প্লে থাকে, নৌবাহিনীর প্রধান অবশ্যই অভিযুক্ত হবেন, হওয়া উচিত। এটা যদি না হয়, তাহলে ওই যে বললাম যে একটা, আপনি একটা এক ধরনের বিচারের নামে প্রহসন করছেন, আর কিছুই না, অন্য উদ্দেশ্য ইনফ্যাক্ট হয়তো। এটাই যদি বলি তাহলে তো বিমান বাহিনী, এ তো সেনাই ভারতবর্ষে হাসিনাকে পৌঁছে দিয়েছেন, তো তাহলে তো তাদের হ্যাঁ, বিরুদ্ধেও হওয়া উচিত। হ্যাঁ, শেখ হাসিনাকে তো তারাই পৌঁছেছে। শেখ হাসিনা তো আর ভারতের দৌড়ে চলে যাননি, না, বা উনি ভারত তো থেকে তো উনি কোনো তো কিছু। এয়ারফোর্সের প্লেনে এসছেন উইথ অল সিকিউরিটি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর এবং এমন তো এয়ারফোর্সের সেই হেলিকপ্টারে, প্লেনটা তো ফিরেও গেছে একদিন বাদেই উইথ অল অ্যাবসলিউটলি। পার্সোনেল। হ্যাঁ, তো আপনি বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, যদি পালিয়ে গিয়ে থাকে পালানোর সহযোগী কারা? বিমান বাহিনী। তো আপনি আসলে সিলেক্টিভ অ্যাকশনস নিচ্ছেন, এটা আসলে খুবই খারাপ লক্ষণ, ভয়ঙ্কর নজির। এবং সেনাপ্রধান এখন হয়তো উনি ভাবছেন যে এখান থেকে কোনোভাবে কিভাবে রক্ষা পাওয়া যায়, নানান ব্যাখ্যা উনি দিবেন, নানান ব্যাখ্যা উনি দিবেন। কিন্তু আমি যেটা বললাম যে পুলিশের আইডি জেলে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ফেস করছেন, শেখ হাসিনা ভারতে বসে মামলা ফেস করছেন। তাহলে সেনাপ্রধান কোনো কিছুই করেননি, উনি কিছুই জানেন না। এই যে জিনিসটা, ন্যারেটিভটা দেওয়া হচ্ছে, এটা তো অ্যাটলিস্ট আপনি আমি, আমরা তো অ্যাকসেপ্ট করবো না। ঠিক। এবং এবং যদি আমি ভলকার টুর্কের রিপোর্টই দেখি, তাতেও 5 তারিখ আছে, আর্মি 5 তারিখেও কিছু কিছু জায়গায় আর্মি ফায়ারিং করেছিল।
5 তারিখের কথা বলা হচ্ছে। আমি যদি ধরে নেই ওনার 3 তারিখের, আর্মি চিফের 3 তারিখের সেই মিটিং, সেখানে উনি আহ, যে আর নয়, আর একটা ওগুলি নয় এসব বলেছেন, তো সুতরাং ধরে নিলাম যে এই এরার পরে উনি করেননি, কিন্তু তাহলে তার আগে পুলিশের আইজিপির যদি হয়, তাহলে তার আগে আর্মি সেনাপ্রধান তো ইনভলভ ভেরি মাচ, তারও ট্রায়াল হওয়া উচিত। তাহলে সেটা হচ্ছে হ্যাঁ, না। উনি তো রাস্তায় গিয়ে ওই আন্দোলনকালীন সময়ে শেষ দিকে উনি তো রাস্তায় গিয়ে প্রকাশ্যে একদম পোডিয়াম নিয়ে গেছেন, রাস্তার মধ্যে পোডিয়াম বসিয়ে নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। তো এখানে তো ওনার অস্বীকার করার কোনো সুযোগ নেই। হি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান্ড ডিরেক্টলি ইনভলভ। কিংবা কেন? কারণ কারণ এটা তো স্টেটের অর্গান। স্টেট যেভাবে ডিসাইড করবে একটা পরিস্থিতিকে মোকাবিলা করার, সেটা সবাই মিলে করবে, এটাই কাম্য। যদি তা না হয়, একটা উল্টোপাল্টা দিকে লোকে যদি মুভ করে, তাহলে ধরে নিতে হবে সেটা তো, তার মানে কি, সেটা তো কু হতো, সেটা তো আর্মি কু হয়, বা সেটা হচ্ছে দেশের বিরুদ্ধে কাজ করা হয়। যদি সে পুলিশ যদি যদি বলা হয় যে তুমি এখানে, তুমি একে মানে এখানে এরকম একটা ঘটনা ঘটছে, তুমি ইউ হ্যাভ টু ফায়ার, পুলিশ যদি ফায়ার না করে, তাহলে তো তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হওয়ার কথা। এটাই তো নিয়ম। ঠিক ভুল তো জি। পরে হবে কোনটা। তাহলে এই যে পরিস্থিতিটা হলো, যেখান থেকে আমরা বেরিয়ে এলাম, আপনি একটু আগে একটা শব্দ বললেন, চেইন অফ কমান্ড। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি অর্ডার ফলো করার জন্য বিচার হয়, তাহলে আগামীতে সোলজার যে রাস্তায় আছে, সে ডিসাইড করবে এইগুলিটা আমি চালাবো কি চালাবো না। তাকে তার বস কি অর্ডার দিয়েছে সেটা মানবে না সে। তাহলে পুরো চেইন অফ কমান্ডটা ভেঙে যাবে। এটা হচ্ছে একটা প্রাথমিক, আপনার আপনার কি মনে হয় না তাই ঘটবে? দেখুন, এই যে আপনি যেটা বললেন, সশস্ত্র বাহিনী কিন্তু গত বছরের ঘটনাকে জুলাই বিপ্লব বলে না, রেভলিউশন বলে না, ওরা বলে জুলাই অভ্যুত্থান, কু। এটা কু হয়েছে। তো যেটা বললেন যে একটি সরকার বিতর্কিত হোক, যদি নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে অস্বীকৃতি জানিয়েছেন, জানানোতে সরকারটার পতন হলো। আপনি গেট খুলে দিয়েছেন গণভবনের, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের, যাতে মব সেখানে ঢুকতে পারে, ঢুকে মব ভায়োলেন্স করতে পারে। তাহলে আপনি তো ইউ হ্যাভ অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন মব ভায়োলেন্স। যদি শেখ হাসিনা যেদিন নিহত হতেন, এটার সঙ্গে আপনি জড়িত থাকতেন, মানে ইট ওয়াজ আ কু। এবং কু দ্যাট বাংলাদেশের সংবিধানে এটার তো সাজা হলো মৃত্যুদণ্ড। তো কাজেই এখন জেনারেল ওয়াকরুজ্জামান সাহেব উনি যে কাজটা করেছেন, সেটার পরিণতির কথা ভেবে এখন উনি যা কিছু করছেন আসলে নিজেকে বাঁচানোর জন্য, আর কিছু না। উনি সশস্ত্র বাহিনীকে বাঁচানোর ব্যাপারে উনি আগ্রহী নন, কিছুই নন। যা কিছু বলছেন শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য। কারণ উনিও জানেন যে যে আগুন লেগেছে, যে আগুন লেগে গেছে এই মামলার মাধ্যমে, এই আগুন ক্রমশ উপরের দিকে উঠবে, আর উঠতেই থাকবে। এবং একসময় এই আগুন শীর্ষে যিনি বসে আছেন ওনাকেই ছুবে। তাহলে শেষ প্রশ্ন আমরা এখানেই শেষ করব আজকেরটা এপিসোডটা। আমি নিশ্চিন্ত আমাদের আরো অনেকবার এ নিয়ে আলোচনা করতে হবে। বাংলাদেশ কি পরিস্থিতিতে যাচ্ছে আমরা জানি যে আহ, বাংলাদেশের জুডিশিয়ারি নিয়ে এমনিতেই অনেক প্রশ্ন ছিল আগের থেকেই, জুডিশিয়ারি, মিডিয়া ইত্যাদি নিয়ে। এবং 5ই আগস্টের পরে প্র্যাকটিক্যালি এগুলোর আর কোনো অস্তিত্ব নেই। হয়তো শুনতে খারাপ লাগতে পারে আপনার, কিন্তু আমার তো এখান থেকে দেখে তাই মনে হয়। আর যেখানে কেউ দূর থেকে বসে বসে বলে এটা ভাঙো ওটা ভাঙো, আর সেটা ভাঙা হয়ে যায়, বলে তা কাউকে হুমকি দিতে পারে এবং কেউ তাতে কিছু করে না কোনো। যেটা আমাদের বন্ধু পান্নার ক্ষেত্রে হলো যে সে পুলিশে ফোন করেছে যে এখানে মব অ্যাটাক হয়েছে, পুলিশ এসে তাদেরকেই ধরে কাউন্টার অ্যান্টি টেরার অ্যাক্টে দিয়ে দিল। ইয়ে, তো এইগুলো প্রমাণ করে যে তার যে যে বেসিক সিস্টেমগুলো নেই। এবার তার ওপর
যেটা হলো যে তাহলে যে আরেকটা ভর কেন্দ্র ছিল আর্মি, সেটাও, তারও কমান্ড স্ট্রাকচার নেই। তাহলে আগামীতে বাংলাদেশ ঠিক কোন দিকে যাচ্ছে? যেখানে আপনি ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের কথা বলছিলেন, আমাদের সামনে আরেকটা এক্সাম্পল আছে, যেটা আফগানিস্তানে, যার কোনো সিস্টেম নেই, যার সমস্ত ব্রেক করে গেছে। আহ, তো কোন দিকে যাচ্ছে মানে, এটা গোটাটাই কি, সমস্ত যে কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো যেটা ছিল, সেই কাঠামোটা কি শেষ এখান থেকেই পুরো? কারণ আগামীতে একটা পুলিশ, একটা সরকারি অফিসার, যেই হোক, জাজ, সে কার হয়ে কাজ করবে? সরকারের হয়ে, না আগে লোক খুঁজবে কে? ওভার টু ইউ। দেখুন, বাংলাদেশ এখন একটি এমন পথে যাত্রা শুরু করেছে যেখানে আপনি যেটা বললেন যে সাংবিধানিক সমস্ত ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের অর্থনীতি, যেটা আপনি হয়তো উল্লেখ করেননি, একেবারেই পর্যদস্ত শেষ। 50 লক্ষ লোক বলিনি, কারণ কর্মহীন হয়েছে এই এই সিচুয়েশনে কখনো অর্থনীতি ভালো হতে পারে না, তাই বলি। গত 14 মাসে 50 লক্ষ লোক কর্মহীন হয়েছে। 50 লক্ষ। গত 14 মাসে $9 বিলিয়ন, 9 বিলিয়ন স্মাগলড আউট হয়েছে। 1 লক্ষ কোটি টাকা স্টক মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। তো বাংলাদেশ একটি লুটপাটের আহ, চারণভূমিতে পরিণত হচ্ছে। আপনি বলেছেন আফগানিস্তান, এটা আফগানিস্তান এবং ইরানের সংমিশ্রণে, মানে এখান থেকে সবচেয়ে সর্বোচ্চ খারাপ কিছু নিয়ে এগুলো করার পরে যেটা হবে, একটি মস্তকবিহীন রাষ্ট্র, যেই রাষ্ট্রের কোনো মাথা নেই, সেই রাষ্ট্রে পরিণত হতে চলেছে। মানে যেই সিটে বসুক সে তো সরকার চালাতে পারবে না, তাই না? পারবে না। এবং সে তো সরকার চালানোর কোনো যোগ্যতাও নাই, ইউনুসেরও নেই। বা এই দেশটাকে এমন একটা পরিস্থিতির মধ্যে করে দিবে যে এটার দায়িত্ব, যদি আমাকেও ডাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হও বা আপনাকে ইনভাইট করে আসি, কেউ দায়িত্বটা নেবে না। এই এই দিকেই ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে এই যে বাচ্চাও সাখাওয়াত ছিল, যে আপনার আফগানিস্তানে যে ডাকাত ছিল, সে প্রাইম মিনিস্টার হয়েছিল, ছিল না? তো এইরকম একটা পরিস্থিতি, যার বেশি শক্তি আছে, মব আছে, সে গিয়ে বসবে। 6 মাস, 1 বছর, 6 মাস, 2 মাস, 3 মাস প্রাইম মিনিস্টার থাকবে, ওকে আরেকজন সরাবে, আরেকজন আসবে। এই একটা আহ, বাজে পরিস্থিতির দিকেই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং প্রত্যেকেই বোধহয়, যারা ধরুন কোনো ঝামেলার মধ্যে থাকতে চায় না, তারা ভাববে যে আজকে আমি এর হয়ে করব, কালকে আবার ও আমাকে মারবে, তো সুতরাং আমি তাহলে করবোই না। আমি চেইন অফ কমান্ড, আমি কেউ কোনো দেখবো কাজ, মব কি বলছে, মব যা বলছে আমি সেটাই করে দেবো। মোটামুটি এরকমই দাঁড়ায় আর চেইন কি, অফ চেইন অফ কমান্ডের কথা কেউ আর শুনবে না। এখন সবাই দেখবে যে আমি, এখন তো পুলিশের অনেকে নাকি বলেন যে ওনারা যখন ওয়াশরুমে যান, তখন উনি অনিশ্চয়তা থাকেন যে ওয়াশরুম থেকে ফিরে আসার পরে ওনার এই পোস্টিংটা ঠিক থাকবে কিনা। এমন একটা পরিস্থিতিতে এখন যারা যেখানে আছে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে, সিভিল বলেন, মিলিটারি বলেন, জুডিশিয়ারি বলেন, যেখানে যারা আছেন, ওনারা ভাববেন যে সময়টা কদিন পাবো, 15 দিন, 1 মাস, না 2 মাস, যাই পাবো, সেখানে কিছু টাকা কামিয়ে টাকাটা খুব সুন্দরভাবে কোনো দেশে পাঠিয়ে দিয়ে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব। এই উদ্দেশ্যে এখন বাংলাদেশে সবাই এখন, পুরো বাংলাদেশের লোকজনেরা, তারা এখন ডিপার্চার লঞ্চে সুটকেস গুছিয়ে আছে, কিছু টাকা জোগাড় করে তারা দেশটা ছেড়ে যাবে, আর কিছুই না। এবং মানে এগুলো ওই যে টাকা পাচার ইত্যাদি অনেকে বলে, যেটা বাস্তবটা লোকে জানে না বা স্বীকার করে না, সেটা হচ্ছে যখন কোনো দেশে অস্থিরতা থাকবে, তখন এই ঘটনাগুলো খুব স্বাভাবিক নিয়মে ঘটবে। গত 1 বছরে আমি ব্যক্তিগতভাবে, আমি যতটুকু জানি, আমার চেনাশুনোর মধ্যে তারা তাদের ছেলে মেয়ে পরিবারকে কিভাবে পার করেছে নানান জায়গায়, তার মধ্যে অনেকে ভারতেও আছে। হ্যাঁ, এটা আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমি বলছি সাধারণ লোকের কথা। তো এটা তো হবেই, এটা স্বাভাবিক কারণে হবে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।